করিমগঞ্জ জেলার পক্ষ থেকে আমরা বিজেপি করিমগঞ্জ জেলা কার্যালয় থেকে যেভাবে এই লকডাউন পরিস্থিতির মাধ্যমে আমরা ফেসবুক লাইভ অনুষ্ঠান শুরু করেছি, আজ তার তৃতীয় দিন। আর আজকে আমাদের মধ্যে যিনি উপস্থিত হয়েছেন ভারতীয় জনতা পার্টির করিমগঞ্জ জেলার অন্যতম প্রতিষ্ঠাপক, ভারতীয় জনতা পার্টির জনসংঘ থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির এই সম্পূর্ণ যাত্রাপথে যিনি শুধু অন্যতম সেনানী সেটা নয়, সেই ছাত্র জীবন থেকে করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদ সদস্য হয়ে পরবর্তীকালে এই 1991 সনে সমগ্র আসাম তথা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে যখন ইতিহাস সৃষ্টি করে আসাম প্রদেশে ভারতীয় জনতা পার্টি প্রথমবারের মতো বিধানসভায় খাতা খুলেছিল। আর ওই সময় যিনি উত্তর করিমগঞ্জ থেকে বিধায়ক নির্বাচিত হয়ে পরবর্তীকালে আসাম বিধানসভার বিধায়িনী দলনেতা হিসাবে যিনি কাজ শুরু করেছিলেন একজন জনপ্রতিনিধি হিসাবে, আর পরবর্তীকালে এই উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির সাধারণ জনগণ যাকে চারবার বিধায়ক হিসাবে নির্বাচিত করে নিজেদের প্রতিনিধি হিসাবে আসাম বিধানসভায় প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছিলেন। আর আজকের দিনে যিনি ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যখন আসাম সরকার পরিচালিত হচ্ছে, আর ওই সরকারে শিল্পোদ্যোগ উন্নয়ন নিগমের মতো একটি সরকারি সংস্থার অধ্যক্ষ হিসাবে যিনি কাজ পরিচালনা করছেন, আর ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তাদের মধ্যে যার সবথেকে বড় পরিচয় হচ্ছে দলের শুধু একজন কর্মকর্তা হিসাবে কাজ করে গেছেন সেটা নয়, সেই দলের জন্মলগ্ন থেকে শুরু করে দলের যে কোনো পরিস্থিতিতে যিনি দলের দায়িত্ব কাঁধে নিয়ে দলকে কিভাবে আগ বাড়িয়ে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টায় যিনি নিয়োজিত ছিলেন, সেই বরিষ্ঠ কর্মকর্তা যিনি করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদের সোশিয়াল সেক্রেটারি পদে নির্বাচিত হয়ে পরবর্তীকালে 4 বারের বিধায়ক, 2 বার আসাম বিধানসভার বিধায়িনী দলনেতা, আর আজকের দিনে আসাম সরকারের এই শিল্পোদ্যোগ উন্নয়ন নিগমের মাননীয় অধ্যক্ষ হিসাবে যিনি দায়িত্বভার পালন করছেন, ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সমিতির 3 বার সদস্য হিসাবে কার্যনির্বাহ করেছেন। আমাদের মধ্যে উপস্থিত শ্রদ্ধেয় শ্রীযুক্ত মিশন রঞ্জন দাস মহোদয়, আমি আজকের এই অনুষ্ঠানে জেলা বিজেপির পক্ষ থেকে ওনাকে স্বাগত জানাচ্ছি, আর ওনার কাছে অনুরোধ জ্ঞাপন করছি যে ভারতীয় জনতা পার্টির জন্মকাল থেকে আজ অবধি ভারতীয় জনতা পার্টি এই জেলায় কিভাবে সংগঠন বিস্তৃতি লাভ করেছিল, সংগঠন কিভাবে আজকের জায়গায় এসে পৌঁছেছে, আর এই দীর্ঘকাল ভারতীয় জনতা পার্টির সংগঠন বিস্তার লাভ কল্পে কী সমস্ত আমরা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলাম বিগত দিনে, সেই সমস্ত বিষয় নিয়ে ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তা এবং আজকের এই ফেসবুক লাইভ অনুষ্ঠানের মাধ্যমে করিমগঞ্জের সুহৃদী জনসাধারণের উদ্দেশ্যে উনি ওনার বক্তব্য তুলে ধরবেন, আর যার মাধ্যমে করিমগঞ্জ জেলায় আজকের দিনে যারা ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করছেন সকল স্তরের কর্মকর্তারা অতীত ইতিহাস সম্পর্কে তারা ওয়াকিবল হবেন। আমি অনুরোধ জানাচ্ছি মাননীয় শ্রীযুক্ত মিশন রঞ্জন দাস মহোদয়কে ওনার বক্তব্য উপস্থাপন করার জন্য। নমস্কার সকল ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা এবং করিমগঞ্জের নাগরিক। ভারতীয় জনতা পার্টিতে আমার আসা এটা 1982 সনে। 1982 সনে করিমগঞ্জ কলেজ
একদিন করিমগঞ্জ শহরের স্টেশন রোড দিয়ে যাওয়ার পথে দেখলাম যে একটা গৈরিক বা গেরুয়া রঙের একটা ব্যানার করিমগঞ্জ কলেজে লাগানো আছে। ওই ব্যানারে একটা স্লোগান ছিল, আমরা ছাত্রদল, আমরাই রাষ্ট্রবল। তো দেখে আমি দেখলাম ওটাতে যে সংগঠনের নাম ভারতীয় জনতা বিদ্যার্থী মোর্চা। পরবর্তীতে জানতে পারলাম এটা ভারতীয় জনতা পার্টির ছাত্র সংগঠন। এটা ঠিক যে ভারতীয় জনতা বিদ্যার্থী মোর্চা ভারতীয় জনতা পার্টির তৎকালীন সময়ে সরাসরি ছাত্র সংগঠন ছিল। তো আমি এই ব্যানারের রং, এই স্লোগান এবং কোন সংগঠনের এটা দেখে আমি এটাই ধরে নিলাম যে এটা এই ছাত্র সংগঠন বা যে দলের এই ছাত্র সংগঠন, এটাতেই আমার স্থান হবে। আর ওই বছর যে কলেজ নির্বাচন, ওই নির্বাচনে ভারতীয় জনতা বিদ্যার্থী মোর্চা প্রতিদ্বন্দ্বিতা করে। তখন ওই ভারতীয় জনতা বিদ্যার্থী মোর্চা করিমগঞ্জ জেলা শাখার সভাপতি ছিলেন পিনাক রঞ্জন দেব আর সাধারণ সম্পাদক ছিলেন অজয় ভট্টাচার্য। তাদের নেতৃত্বেই আমরা কলেজ ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করি। আমরা 4টা পোস্টে আমরা জয়লাভ করি। করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদে 13টা পোস্ট ছিল ওই সময়। 13টার মধ্যে আমরা 4টা দখল করি। পিনাক রঞ্জন দেব ভয়েস কমান্ডুম পদে নির্বাচিত হন আর অজয় ভট্টাচার্য অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি পদে নির্বাচিত হন। তাছাড়াও আমরা স্পোর্টস সেক্রেটারি পদটা আমরা জয়লাভ করি। অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এবং স্পোর্টস এই দুটো আমরা পাই। পরের বছর 1983 সন আমি নিজে সোশ্যাল সেক্রেটারি পদে নির্বাচনে অবতীর্ণ হই, আমি জয়লাভ করি। ওই বছর 13টির মধ্যে 11টি আসন আমরা লাভ করি, ভাইস প্রেসিডেন্ট সহ। শুধু জেনারেল সেক্রেটারি এবং স্পোর্টস এই দুইটা পদ আমরা পাইনি। এই ছাত্র রাজনীতি থেকেই আমার রাজনীতি বা আমার ভারতীয় জনতা পার্টিতে আমার যে যোগদান এটা শুরু হয় 1982 সন থেকে। আমি 82 সনে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার সময় যে সংগঠন করিমগঞ্জ জেলায় ভারতীয় জনতা পার্টি দেখেছি, একদম ভারতীয় জনতা পার্টির জন্ম 1980 সনের 6 এপ্রিল হয়েছে। তারপরে বেশি দিন যায়নি আর এই সংগঠন একদম নতুন পর্যায়ে ছিল। জেলা কমিটি মাত্র 70 জনের জেলা কমিটি ছিল। আমি একসময় খাতায় দেখলাম মাত্র 70 জনের জেলা কমিটি। শ্রদ্ধেয় শৈলেন্দ্র শেখর দত্ত, তিনি হাইলাকান্দি কলেজে রিটায়ার্ড প্রিন্সিপাল ছিলেন, ইংলিশের শিক্ষক ছিলেন। আর আমি তিনি আবার গৃহশিক্ষক ছিলেন। তার বাড়িতে আমি ইংলিশ প্রাইভেট টিউটার হিসাবে তিনি আমার কাজ করেছেন। আমি ছাত্র ছিলাম তার। তো তিনি ছিলেন জেলা কমিটির সভাপতি আর সাধারণ সম্পাদক ছিলেন নীলমণি রূপে। রথীন্দ্র ভট্টাচার্য ওই সময় সেক্রেটারি ছিলেন, ভারতীয় জনতা পার্টির জেলা কমিটির সম্পাদক ছিলেন। মন্ডল পর্যায়ে বদরপুরে নগেন্দ্র সরকার, তিনি রেলের রিটায়ার্ড এমপ্লয়ি ছিলেন, তিনি ছিলেন বদরপুর মন্ডলের সভাপতি। দীপক দেব সাধারণ সম্পাদক। উত্তর করিমগঞ্জে জ্যোতির্ময় দাস তিনি সভাপতি ছিলেন। দক্ষিণ করিমগঞ্জে সভাপতি ছিলেন প্রয়াত বনওয়ারিলাল দেব। রাতাবাড়িতে রবীন্দ্র কুমার দেবরায় তিনি সভাপতি ছিলেন। মমকেশ দত্ত সাধারণ সম্পাদক ছিলেন। কিন্তু পাতাকান্দিতে সংগঠন তখন পর্যন্ত গড়ে ওঠেনি। করিমগঞ্জ জেলার ভারতীয় জনতা পার্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ছাত্র সংগঠন আমরা ভারতীয় জনতা পার্টিতে সবচেয়ে বেশি অবদান রাখে। করিমগঞ্জ কলেজে আমরা পরপর আমরা করিমগঞ্জ কলেজের সাধারণ সম্পাদকের পদ সহ আমরা জয়লাভ করতে থাকি। বদরপুরে কলেজে আমরা দখলে আমাদের আসে। রামকৃষ্ণনগরে
প্রণব কুমার নাথ, প্রাক্তন বিধায়ক প্রণব কুমার নাথ জেনারেল সেক্রেটারি হিসাবে নির্বাচিত হন। এই কলেজে ইলেকশনগুলো আমরা জেতার ফলে ছাত্র সমাজের মধ্যে ভারতীয় জনতা পার্টির প্রভাব বিস্তার হতে লাগে। এইভাবে আমরা অগ্রসর হতে হতে সমগ্র ভারতবর্ষে রাম মন্দির নির্মাণের যে আন্দোলন 1989 সাল, এটা সকলের জানা কি পর্যায়ে সেই আন্দোলন গড়ে উঠেছিল। এটার একটা বিরাট প্রভাব বা এই আন্দোলনের বিরাট একটা লাভ ভারতীয় জনতা পার্টি উঠিয়েছে। এটাও ঠিক যে ওই সময়ে আমরা ছাত্ররা বিভিন্ন ক্ষেত্রে অনেকে চাকরিতে প্রবেশ করে ফেলেছে। আমি তো চাকরি করিনি, চাকরি করাই আমার ইচ্ছা ছিল। আমি 84-এ BSc পাস করে নিয়েছি। আমি যখন প্রথম সোশ্যাল সেক্রেটারি হিসেবে নির্বাচিত হই, এটা BSc ফার্স্ট ইয়ারে আমি ছিলাম, BSc সেকেন্ড ইয়ারই ছিলাম। তো 84-এ আমি BSc পাস করে নিয়েছি। আমি 85-এই শিলচর একে চন্দ্র ল কলেজে আমি ভর্তি হয়ে যাই। তখন করিমগঞ্জে ল কলেজ শুরু হয়নি। তারপরে আমি ভর্তি হওয়ার কয়েক মাস পরে এখানে শুরু হয়েছি। তো অনেকেই বিভিন্ন ক্ষেত্রে যুক্ত হয়ে পড়েছেন বা নতুন করে ছাত্র আমাদের সংগঠনে এসেছে, কলেজে প্রতিদ্বন্দ্বিতা করছে। তো আমি পরপর দুবার 84-এই আমাকে ভারতীয় জনতা বিদ্যার্থী মোর্চার দায়িত্ব দেওয়া হয়। পরপর দুবার 2 বছরের একটা টার্ম, দুবার আমি বিদ্যার্থী মোর্চার করিমগঞ্জ জেলা কমিটির সভাপতি ছিলাম। তো সংগঠন বিস্তার করা, কলেজে প্রতিদ্বন্দ্বিতা, ছাত্রদেরকে দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করানো, এই কাজটা আমরা করেছি। কিন্তু মূল যেটা ভারতীয় জনতা পার্টি করিমগঞ্জ জেলায় এটা গণভিত্তি স্থাপন করতে সহায় করেছে, এটা হলো রাম মন্দির আন্দোলন। ভারতীয় জনতা পার্টির বিশ্ব হিন্দু পরিষদ নেতৃত্বে আন্দোলন হয়। যদিও সংঘ পরিবারের অনেক শাখা সংগঠন, সংঘ নিজে ও শাখা সংগঠন এটার সঙ্গে জড়িত ছিল। আর ভারতীয় জনতা পার্টি, এটা আমরা বলবো যে 1989 সালে পালামপুর, হিমাচলের পালামপুরে ভারতীয় জনতা পার্টির ন্যাশনাল এক্সিকিউটিভ মিটিংয়ে সিদ্ধান্ত রাম মন্দির নির্মাণ হোক, এই নির্মাণের পক্ষে একটা রেজলিউশন পাস করেছিল। এবং তারপরেই এই আন্দোলন দানা বেঁধে উঠে ভারতীয় জনতা পার্টি সক্রিয়ভাবে এটার সঙ্গে জড়িয়ে পড়ে। এবং এই আন্দোলনের যে ফল, যেটা ভারতীয় জনতা পার্টির করিমগঞ্জ জেলায় যে গণভিত্তি গড়ে উঠে, এটা এটা সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে রাম মন্দির আন্দোলন। করিমগঞ্জ জেলায় তার যদিও এই 89 ইংরেজির আগে, খুব সম্ভবত 1988 সনে ভারতীয় জনতা পার্টির 3 জেলা, বরাক উপত্যকার 3 জেলা মিলে আমাদের সম্মেলন হয় মণিমন ইনস্টিটিউটে 3 দিনের। এবং এই সম্মেলনে প্রথম সর্বভারতীয় আমাদের তখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন সুন্দর সিং ভান্ডারী, তিনি এই শিবিরে আমাদের আসছেন। এবং আমরা খুব বড় মাপের সভা করার সাহস আমরা করতে পারিনি। শঙ্কুসাগর পার্কের ভিতরে আমরা এই জনসভা করেছিলাম। যারা এই শিবিরে এসেছিল তারা সবাই উপস্থিত ছিল, আর মিছিল করে এসেছি। আর জনতার শ্রোতা এর বাইরে আমাদের ভারতীয় জনতা পার্টি ছাড়া শ্রোতা খুব বেশি হলে সখানেক হবে। তখন ভারতীয় জনতা পার্টিতে কেউ আছে, এটা যেমন একটা লজ্জার বিষয়। এইরকম বক্তব্য ভারতীয় জনতা পার্টির সভাতে উপস্থিত হয়েছে, সে এক প্রকার সাম্প্রদায়িক, এই ধরনের মানুষ এটা অপবাদ দিত যে এটা সাম্প্রদায়িক দলের মিটিংয়ে কেউ গেছে, সেও একটা সাম্প্রদায়িক, এইরকম একটা ধারণা বিস্তার করে দিয়েছিল কংগ্রেস, কমিউনিস্ট ইত্যাদি দল। এরপরে আরিফ বেগ করিমগঞ্জ এসেছিলেন, তার পরের বছরই হবে। এবং তারপরে এখানে আমাদের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি ডক্টর মুরলীমোহন যোশী, তিনি এসেছিলেন। আরিফ বেগ খুব সম্ভবত সুন্দর সিং ভান্ডারীজির আগে 87 এসেছিলেন, 88-এ সুন্দর সিং ভান্ডারী এসেছেন, 89-এ মুরলীমোহন যোশী এসেছেন।
এবং 90-তে 89-এর এই আন্দোলনের পর, রাম জন্মভূমির আন্দোলনের পর নভেম্বর মাসের প্রথম দিকে, 90 নভেম্বর মাসের প্রথম দিকে শ্রীমতী বিজয়ারাজে সিন্ধিয়া তিনি করিমগঞ্জে আসেন। আর ভারতীয় জনতা পার্টির বড় মাপের জনসভা যদি প্রথম হয়ে থাকে সেটা হবে শ্রীমতী বিজয়ারাজে সিন্ধিয়ার জনসভা। তিনি ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সহসভানেত্রী ছিলেন। রাম জন্মভূমি আন্দোলনের জন্য যে কমিটি করা হয়েছিল সেটারও তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। পাবলিক স্কুলের খেলার মাঠে এই সভা হয়। ভারতীয় জনতা পার্টির ইতিহাসের সবচেয়ে বড় জনসভা, এই মানে প্রথম যে সভা হয় সেটা পাবলিক স্কুলের খেলার মাঠে হয়। আর বিজয়রাজে সিন্ধিয়াকে আমরা হুডখোলা জিপসি গাড়িতে পেট্রোল পাম্প থেকে সার্কিট হাউসে নিয়ে আসছিলাম। খুব সম্ভবত এই ধরনের হুডখোলা গাড়িতে কোনো নেতা নেত্রীকে নিয়ে আসা করিমগঞ্জে হয়তো প্রচলন আমরাই শুরু করেছি। তখন করিমগঞ্জে দুলু দাস, রানী মশলা, তাদের একটা জিপসি গাড়ি ছিল। সে দুলু আমার বন্ধু, তাকে বললাম তোমার জিপসিটা তো, আমার একটা শখ হচ্ছে যে বিজয়রাজে সিন্ধিয়াকে হুডখোলা গাড়িতে ফুল টুল দিতে সাজিয়ে তাকে আমরা আনব। তিনি রাজমাতা। তো দুলু সঙ্গে সঙ্গে রাজি হয়ে তার বাবাকে বলে তার জিপসি দিয়ে দে। এই জিপসি আমার মনে পড়ে তখন টেলিফোন এক্সচেঞ্জের ভিতরে আমি রাত্রিবেলা ডেকোরেটরকে দিয়ে আমি এই জিপসিটা সাজিয়ে দিলাম। সকালবেলা টাউন একবার ঘুরলাম আমি নিজে মনের আনন্দে। তো এটা ছিল আমাদের করিমগঞ্জে, মানে তখন ওনাকে রাজমাতা দেখার জন্য এটা মানুষের বিরাট আকর্ষণ ছিল। রাস্তার ভিতরে অনেক লোক জমা হয়েছিল একদম মাঠে। আমার এক মহিলার কথা মনে পড়ে যে ব্রাহ্মণবাড়িয়া রাখালদার না শেফালদার স্ত্রী, উনিও রাজমাতাকে দেখতে পাবলিক স্কুলের মাঠে গিয়েছিলেন। আমাকে বলছিলেন মিশন রাজমাতাকে দেখা যাবে নাকি মাঠে গেলে? না ঠিক আছে, আপনি দেখতে পাবেন, আসবেন, আমরা তো তিনি দেখেছিলেন, এটা মনে পড়ে। তো এইভাবে আসলো 90 ইংরেজি। 91 ইংরেজিতে তো আসাম বিধানসভা নির্বাচন। এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বরাক উপত্যকার 15টি আসনের মধ্যে 15টি প্রার্থীতে আমরা করিমগঞ্জ জেলার 5টির মধ্যে আমরা উত্তর করিমগঞ্জে আমি, দক্ষিণ করিমগঞ্জে শ্রী প্রণবনাথ, পাতাকান্দিতে প্রাক্তন শিক্ষক শ্রী মধুসূদন তেওয়ারি এবং রাতাবাড়িতে শ্রী রামপেয়ারে রবিদাস, তাকে আমরা প্রার্থী করি। বদরপুরে শ্রী দীপক দেবকে আমরা প্রার্থী করি। তো বদরপুরে প্রার্থী একজন নির্দল প্রার্থী সকালবেলা, নির্বাচনের দিন সকালবেলা ভোট ঠিক আরম্ভ হওয়ার ঠিক আগে তিনি মারা যাওয়ার ফলে এখানে উপনির্বাচন হয় পরবর্তীতে। এটা কাউন্টার ম্যান্ডেট হয়ে যায়, ইলেকশনটা হয়ে যায়। তো বাকি 4টাতে আমরা জয়ী হই। আর উপনির্বাচনে আমরা জয়ী হতে পারিনি। উপনির্বাচনে এটা ভয়ঙ্কর পরিস্থিতি কংগ্রেস করেছিল। আমাদের এক কার্যকর্তার চোখ পর্যন্ত তারা নষ্ট করে দিয়েছিল। এইভাবে আগের দিন, নির্বাচনের আগের দিন তারা অত্যাচার করেছে, নির্বাচনের দিন অত্যাচার করেছে। যার ফলে সেখানে আমরা নির্বাচন থেকে সরে আসতে বাধ্য হয়েছি। গোবিন্দ পুরকাইত আমাদের নেতা ছিলেন, তিনি ভারতীয় জনতা পার্টি এই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাকে উড্র আমরা করতে বাধ্য হয়েছি, তিনি ঘোষণা করেছেন। এই পরিস্থিতি কংগ্রেস করেছিল। কার্যকর্তাদের প্রাণ বাঁচাতে এই নির্বাচন থেকে আমরা উড্র না করলে কার্যকর্তাকে বাঁচানো যাবে না, এই পরিস্থিতি তারা করেছিল। তো যাই হোক, আমরা 4 জন জয়ী হই। আর আমাদের সাংসদ দ্বারকানাথ দাস ওই নির্বাচনে জয়ী হন। 96 সালের আবার বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন, তো আমি নিজে হেরে যাই। আমাদের দক্ষিণ করিমগঞ্জে প্রার্থী বিশ্বরূপ ভট্টাচার্য হন, তিনি হেরে যান। পাতারকান্দিতে ডক্টর সুখেন্দু শেখর দত্ত জয়ী হন এবং রাতাবাড়িতে শম্ভু সিং মালা, তাকে প্রার্থী করা হয়েছিল, তিনি জয়ী হন। আমাদের জেলায় 2 জন প্রার্থী আমরা জয়ী করতে পারি। বদরপুরে আমাদের প্রার্থী দীপক দেব, তিনি হেরে যান। আর আমাদের এমপি দ্বারকানাথ দাস আমাদের আবার জয়ী হন। তো এইভাবে করিমগঞ্জে ভারতীয় জনতা পার্টির এই 91 সালের নির্বাচনে পর একদম সম্পূর্ণভাবে
প্রতিটা বিধানসভা কেন্দ্রতে আমাদের গণভিত্তি গড়ে ওঠে। বদরপুরে যদিও আমরা উপনির্বাচনে হেরে যাই আমরা, কিন্তু তারপরে সেখানে পৌরসভা নির্বাচন হয় বদরপুরে। আর এই পৌরসভা নির্বাচনে বদরপুরে 4টা আসন আছে, 4টাই ভারতীয় জনতা পার্টি জয়ী হয়, বোর্ড আমরা গঠন করি। তো সেখানে এই পৌরসভার মাধ্যমে আমরা লাভ করি। করিমগঞ্জে একইভাবে 97তে পৌরসভা নির্বাচন হয়। তো আমরা এখানে 27টি ওয়ার্ডের মধ্যে 19টিতে আমরা জয়ী হই। আমি অনুভব করি যে আমার মিটিংয়ের জন্য মানুষ অপেক্ষা করে, যে আমার মিটিং লাগবে তার ওয়ার্ডে, অমুক জায়গায় আমি যেতে হবে। দেখলাম যে আমি যেন একটা ট্রাম্প কার্ডের মতো হয়েছি, যেহেতু 96 ইলেকশনে এক প্রকার জোর করে কারচুপি করে আমাকে হারানো হয়েছে। এটা পরে আমরা জানতে পেরেছি, কারণ আমরা এত অভিজ্ঞ ছিলাম না। এটা এখানে প্রশাসনের সঙ্গে যোগসাজশ করে এই নির্বাচনে এটা হারানো হয়েছে। ফলাফল একবার ঘোষণা হয়ে গেলে পরবর্তীতে আর আমরা ওই ইলেকশন কেসির এই সমস্ত রাস্তা চিন্তা করি। তো মানুষ এই এক প্রকারের একটা বদলা নেওয়ার মানসিকতায় ছিলেন, যার জন্য এই পৌরসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে করিমগঞ্জ পৌরসভা 27টি আসনের মধ্যে 19টিতে প্রার্থী জয় করিয়ে দেন। শ্রী কৃষ্ণ দাসকে আমরা চেয়ারম্যান এবং অনিমা কর মহোদয়াকে আমরা উপসভাপতি হিসাবে আমরা দায়িত্ব দিই। বোর্ড আমরা পুরা 5 বছর, পরবর্তীতে কংগ্রেস থেকে আরও 3 জন যোগদান করে পুরা 22 জন আমাদের পৌরসভা আমাদের কমিশনার ছিল। তো এইভাবে দল অগ্রসর হতে থাকে। তারপর 2000 ইংরেজিতে আমি উপনির্বাচনে জয়ী হয়ে যাই। এটাও ভারতীয় জনতা পার্টির বিরাট একটা একতা। সমস্ত বরাক উপত্যকার বাছা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এখানে এসে ক্যাম্প করে থাকে। পরিমল শুক্লবৈদ্য মহোদয়, অজিত ভট্টাচার্য মহোদয়, কবিন্দ্রদা তো দীর্ঘদিন প্রয়াত বাবু রণেন্দ্র মোহন দাস মহোদয়ের বাড়িতে থেকে এখানে ক্যাম্প করে কাজ করেছেন, যার জন্য আমরা উপনির্বাচনে জয়ী হলে এটা সমস্ত বরাক উপত্যকায় একটা বিরাট প্রভাব ফেলে। যে ভারতীয় জনতা পার্টি আসামে অসম গণ পরিষদ দলের নেতৃত্বাধীন সরকার, আর উপনির্বাচনে করিমগঞ্জে বিজেপি জিতেছে। তো এটাও একটা প্রমাণ করে যে করিমগঞ্জ জেলায় ভারতীয় জনতা পার্টি একটা বিস্তৃতি লাভ করেছে। মানুষ আস্তে আস্তে ভারতীয় জনতা পার্টির উপর বিশ্বাস রাখতে শুরু করে। 2000-এর ইলেকশনে, জেনারেল ইলেকশন 2000-এ হয়। 2000-এর ইলেকশনে শুধু উত্তর করিমগঞ্জে আমি এমএলএ হিসাবে নির্বাচিত হই, বাকি 4টিতে ভারতীয় জনতা পার্টিকে আমরা জিততে পারিনি। তারপরে 2006 নির্বাচনেও আমি জয়ী হই। পাতারকান্দি থেকে আমাদের কার্তিক সিনহা এবং রাতাবাড়ি থেকে শম্ভু সিং বালা জয়ী হন। কিন্তু পরবর্তীতে তারা কংগ্রেস দলে চলে যাওয়ার জন্য একটা বিরাট একটা প্রভাব পড়ে ভারতীয় জনতা পার্টির। ভারতীয় জনতা পার্টিকে ভোট দিতে লাভ, যারা যে দলের প্রার্থীরা বিজয়ীরা এমএলএরা যে দলেই থাকে না। তো এই জন্য আমরা 2011 নির্বাচনে আমাদেরকে বিরাট ধাক্কা খেতে হয়েছে, কিন্তু ভারতীয় জনতা পার্টির গণভিত্তি পুরা থেকে গেছে। এটা গত লোকসভা নির্বাচনে সেটা প্রমাণিত হয়েছে। যদিও হাইলাকান্দি জেলার 3টা বিধানসভা কেন্দ্র এবং করিমগঞ্জ জেলার 5টি বিধানসভা কেন্দ্র নিয়েই করিমগঞ্জ লোকসভা কেন্দ্র, তো আমরা এখান থেকে জয়ী হয়েছি। আমরা প্রায় 38,000 ভোটের ব্যবধানে আমরা জয়ী হয়েছি। এর আগের বার 2014 নির্বাচনেও ভারতীয় জনতা পার্টি দ্বিতীয় স্থানে ছিল। ইউডিএফের সাংসদ জয়ী হয়েছিলেন, ভারতীয় জনতা পার্টির দ্বিতীয় স্থানে আমাদের প্রার্থী কৃষ্ণ দাস ছিলেন। তো যত লোকসভা নির্বাচন হোক বা বিধানসভা নির্বাচন হোক, ভারতীয় জনতা পার্টি মানে থার্ড কোনো জায়গাতে হয়নি। শুধু গত বিধানসভা নির্বাচনে দক্ষিণ করিমগঞ্জের পরিস্থিতি একটু অন্যদিকে গেছে, নাহলে ভারতীয় জনতা পার্টি জিতেছে অথবা ভারতীয় জনতা পার্টি দ্বিতীয় স্থানে রয়েছে। এইরকম পরিস্থিতি
সমগ্র করিমগঞ্জ জেলায় রয়েছিল। লোকসভা নির্বাচনের ক্ষেত্রে একই পরিস্থিতি ছিল। তো ভারতীয় জনতা পার্টি একটা ভালো গণভিত্তিতে এখন আছে। পঞ্চায়েত নির্বাচনে আসামে ভারতীয় জনতা পার্টি সরকার 2016 আগে কোনো সময় স্থাপিত হয়নি, যার ফলে পঞ্চায়েতে আমরা কোনো সময় ভালো ফল করতে পারিনি। কিন্তু পৌরসভাগুলো ভারতীয় জনতা পার্টির দখলে অনেকবার গেছে। আর বর্তমান এই মাত্র যে বোর্ডগুলো চলে গেল, এই বোর্ডেও বদরপুর করিমগঞ্জ ভারতীয় জনতা পার্টির দখলে ছিল। আগামীতে পৌরসভা নির্বাচন আছে, 2021 বিধানসভা নির্বাচন আছে, কেন্দ্রের রাজ্যে বর্তমান সময়ে আমাদের সরকার আছে। আমাদের সরকারের প্রতি যে মানুষের আস্থা বাড়ার যে মূল কারণ, এটা হলো আমাদের কেন্দ্রীয় সরকার, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব বা রাজ্য স্তরের আমাদের যারা নেতৃত্বে যারা রয়েছে, নেতৃত্বের যে প্রতি মানুষের ভরসা, তাদের উপরে বিশ্বাস, তাদের যে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছেন, এর জন্যই মানুষ ভারতীয় জনতা পার্টির উপর আস্থা রেখেছেন আর ভবিষ্যতে রাখবেন, এই আশা আমরা করতে পারি। সংগঠনের কাজ করতে হবে। আমি বলেছি যে আমি ভারতীয় জনতা বিদ্যার্থী মোর্চার দুবারের সভাপতি ছিলাম। 1989 সালে আমি জেলা কমিটির সাধারণ সম্পাদক হয়েছি। আমার বয়স তো খুব কমই ছিল, খুব কম বয়সে বিধায়ক নির্বাচিত হয়েছি। কিন্তু সংগঠনের কাম আমাকে অনেক দিন করতে হয়েছে। আমার মনে পড়ে যে সংগঠনের কাজ 1989 সালের সাংগঠনিক নির্বাচনে আমি জেনারেল সেক্রেটারি হই। সংগঠনের কাজ বিস্তারের জন্য আমাকে রাতাবাড়ি গিয়েও কাজ করতে হয়েছে, যেটা আজকাল মানুষ খুব কম করে। রাত্রি নিবাস তো করে না কার্যকর্তারা, এটা করা উচিত, মানুষের সঙ্গে সম্পর্ক বাড়ে না। এটাও ঠিক যে রাতাবাড়িতে এক সময় ছিল যে রামকৃষ্ণনগর যেতে হলে বাস পাতারকান্দি হয়ে যেত, পাতারকান্দি গিয়ে থামতো, আর আধা ঘন্টা 15 মিনিট থেমে তারপরে আবার ঘুরে এসে আজিমগঞ্জ হয়ে বা খানাইবাজার হয়ে রামকৃষ্ণনগর। এই পরিস্থিতি কোনোদিন রাতাবাড়িতে কাজ করে ফিরে আসার বাস থাকতো না, এরকম পরিস্থিতি ছিল। আমার মনে পড়ে সংগঠনে কাজ করতে গিয়ে আমি রাতাবাড়িতে চতুর্ভুজ সাহু, তিনি সিভিলে চাকরি করতেন, বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তা ছিলেন, তার বাড়িতে আমি রাত্রি যাপন করেছি। একবার মাননীয় রবীন্দ্র দেব রায়, যিনি আমাদের মণ্ডল সভাপতি ছিলেন, রাতাবাড়ি মণ্ডল কমিটির সভাপতি, তার বাড়িতেও আমি থেকেছি। 89 সালে প্রথম পাতারকান্দিতে এডক মণ্ডল কমিটি গঠন হয়। আমার মনে পড়ে যে দুবার গিয়ে আমি সেই মণ্ডল কমিটি গঠন করতে পারিনি। যাদেরকে নিমন্ত্রণ করা হয় তারা আসে না, উপস্থিতি কম থাকে, যার জন্য দুবার বাতিল হয়েছে। তৃতীয়বার গিয়ে এই সভা করেছি, তাও আমি মধুসূদন তেওয়ারি, যিনি 91 সালে প্রথম দলের প্রার্থী হয়েছিলেন, তিনি প্রাক্তন শিক্ষকও ছিলেন, তার সহযোগিতায়। আমার মনে পড়ে বীরমঙ্গল সিনহা, চিহ্নকালে যার বাড়ি, তার বাড়ির উঠানে এই প্রথম কমিটি করি। একজন প্রাক্তন শিক্ষক নগেন্দ্র সিনহা, তাকে সভাপতি, আর কলকলিঘাটের জয়ন্ত কর, তাকে সাধারণ সম্পাদক করে এই এডক কমিটি আমরা গঠন করি। তো দেখুন, পাতারকান্দিতে ভারতীয় জনতা পার্টির মণ্ডল পর্যায়ের সংগঠন 1989 সালে গিয়ে হয়। 91-তে আমরা ওখান থেকে আমরা বিধায়ক হিসাবে আমরা তেওয়ারিজিকে নির্বাচিত করতে পারি। কারণ ভারতীয় জনতা পার্টির যে কাজ, আমি আগেও বলেছি যে বিশ্ব হিন্দু পরিষদ, সংঘ পরিবারের শাখা সংগঠন ইত্যাদি বিভিন্নভাবে কাজ হয়েছে। আর শুরুতে 80 থেকে 90 ওই সময়ে বেশিরভাগই কাজ একসঙ্গে হয়েছে, একে অন্যের পরিপূরক হয়ে আমরা কাজ করেছি। যার ফলে তো সংগঠন 1989 সালে প্রথম পাতারকান্দিতে মণ্ডল কমিটি হয়েছে, কিন্তু 91-তে আমরা সেখানে আমরা বিধায়ক নির্বাচিত করতে পেরেছি। কিন্তু এটাও মনে পড়ে যে 1985 সনে মণিলাল ওয়ালা পাতারকান্দিতে বিধায়ক হয়েছিলেন, এটাও বিশ্ব হিন্দু পরিষদের বিরাট যোগদান ছিল। তো এইভাবে ভারতীয় জনতা পার্টির সংগঠন আমি যেটা দেখেছি 82 সন থেকে একদম 2019 সালের লোকসভা নির্বাচন পর্যন্ত, মোটামুটি আমি বললাম যে কার্যকর্তাদের উদ্দেশ্যে বলছি যে কার্যকর্তারা গণসম্পর্ক তৈরি করতে হবে। আমি বিধায়ক হয়েও
বিধায়ক নির্বাচিত হওয়ার পর আমি রাত্রিনিবাস করেছি উত্তর করিমগঞ্জে। ব্রাহ্মণ শাসনের শিশির দাসের বাড়িতে রাত্রিনিবাস করেছি। মাইজগ্রামের সুজিত ভট্টাচার্যের বাড়িতে আমি রাত্রিনিবাস করেছি। পাতুতে বিরাজনাথের বাড়িতে আমি রাত্রিনিবাস করেছি। বিধায়ক নির্বাচিত হওয়ার পরে রাত্রিতে যে থাকা এবং আশপাশ মানুষের জমায়েত করে সভা করা, এগুলোতে একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপন করে। আমার মনে পড়ে যে একবার এটা এইরকম সময় হবে 1988 সনই হবে। আমি সুকেন্দু শেখর দত্ত, তিনি স্ত্রী সুক্তি দত্ত মহোদয়া, ওনার ছেলে স্বরূপ এবং আমরা 4 দিনের জন্য রামকৃষ্ণনগরে যাই। গিয়ে সেখানে মানস বিশ্বাস রামকৃষ্ণনগর কলেজের অধ্যাপক ছিলেন, তার বাড়িতে আমরা থাকি। তো আমরা সকালবেলা একটু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে দিলাম, সুকেন্দু শেখর দত্ত এবং আমি। তো স্যার তো তিনি বিশ্ব হিন্দু পরিষদের মিটিং করছেন, আর আমি আমার পাশাপাশি আমি আমার বিজেপির কাজ করছি। এরকম 4 দিন থেকে আমরা কাজ করেছি ওখানে থেকে। এগুলো খুব মনে পড়ার কথা। আজ আমাদের দলের অনেক কার্যকর্তা বয়সের জন্য, অসুখের কারণে অনেকে প্রয়াত হয়েছে। অনেক পুরানা কার্যকর্তারা রয়েছেন। নতুনদের উদ্দেশ্যে আমি বলবো, পুরানা কার্যকর্তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা। এটা সময় হয়েছে, বিভিন্ন কারণে আমি বলছি যে পুরনো যারা আছেন অনেকে তাদের একটা অনুযোগ থাকে, যখন আমাদের সঙ্গে সুসম্পর্ক রাখে না। তো এই অনুযোগটা তাদের কাটানোর দায়িত্ব নতুনদের। দল তো নতুন পুরাতন সবাইকে নিয়ে হতে হবে, নতুনকে আনতে হবে, কম বয়স্ক যারা তাদেরকে অগ্রাধিকার দিতে হবে। এটা তো সংগঠনের নিয়মই। গতিশীল সংগঠন রাখতে গেলে এই ধারাকে বজায় রাখতে হবে। কিন্তু নতুনদের দায়িত্ব পুরনোদেরকে সঙ্গে নিয়ে আসা, তাদের যে উপলব্ধি, যেটা দল চালানোর, সম্পর্ক স্থাপনে ইত্যাদি, এই ক্ষেত্রে নতুনদের দায়িত্ব হবে সকলকে নিয়ে চলা এবং এই কাজটা শুরু করে দিতে হবে। এটার জন্য বিলম্ব করলে চলবে না। তো আমার আর বক্তব্য আমি দীর্ঘায়িত করছি না। এখন লকডাউন চলছে, সমগ্র ভারতবর্ষে লকডাউন চলছে, আমাদের আসাম রাজ্যে চলছে। এই সময় আমরা খুব সতর্কতার সঙ্গে আমাদেরকে চলতে হবে, সরকারি নিয়ম নীতি মেনে চলতে হবে। আজকেও শুনলাম আসামে আরও 4 জন করোনা ভাইরাসে যারা আক্রান্ত হয়েছেন। এটা খুব উদ্বেগের বিষয়। আমাদেরকে ঠিকই সাবধানে চলতে হবে। আসামের আমার করিমগঞ্জ জেলার মানুষ সকল যাতে সুস্থ থাকেন, কাউকে যাতে করোনা ভাইরাসে আক্রমণ না করে, কেউ যাতে আক্রান্ত না হন। এটা খুব ভয়ঙ্কর রোগ, খুব গোপনে ছড়িয়ে পড়ে এবং প্রাণঘাতী একটা ভাইরাস। এই জন্য সবাই সাবধানে চলতে হবে, সতর্কতার সঙ্গে চলতে হবে, সরকারি নিয়ম নীতি মেনে চলতে হবে। চললেই আমরা করিমগঞ্জ জেলা বা আমরা আসাম বাঁচব। দেখুন, আসামের অন্য জেলার জন্য, আমাদের জেলার জন্য অন্য জেলা আমরা ভুক্তভোগী হতে পারে, কড়াকড়ি বেশি হতে পারে। প্রশাসনের কড়াকড়ি তো হবেই। তো প্রশাসনের কড়াকড়িতে যাতে আমরা বিরক্ত না হয়, প্রশাসন নিজেদের জন্য কিছু করছে, প্রশাসন আমাদের জন্য করছে। আমি যারা আমার কাছে অনুযোগ করেন প্রশাসনের কড়াকড়ির ফলে ইত্যাদিতে, আমি তাদেরকে বুঝাই। তো আমাদেরকে সহযোগিতা করতে হবে। এই সময় আমাদেরকে সকলে যাতে নিরোগ থাকি, এই জন্য আমরা সবাই এক মিলে কাজ করব এবং সমগ্র ভারতবর্ষে প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি যে আহ্বান দিয়েছেন যে আমরা এই করোনাকে আমরা পরাস্ত করব, আমরা এই পরাজিত করার যে লক্ষ্য তিনি স্থির করেছেন, এই ক্ষেত্রে যাতে আমরা সফল হই, এই জন্য প্রধানমন্ত্রী আহ্বানে আমরা সকলে মিলে সাড়া দিব। সকলকে ধন্যবাদ, নমস্কার।